কারাবন্দী দিবসে রামাল্লার রাজপথে হাজারো মানুষ। ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ওপর অমানবিক নির্যাতনের অভিযোগ হামাসের। গাজায় একদিনে নিহত আরও 25 ফিলিস্তিনি। পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি ইস্যুতে ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় যাবে না তেহরান, হবে না কোনো আলোচনা, স্পষ্ট বার্তা ইরানি পররাষ্ট্রমন্ত্রীর। মানবাধিকার রক্ষার কথা বলে ফ্রান্সের কারাগারে সিরিজ হামলা, 9টি স্থাপনা ক্ষতিগ্রস্ত, বেশ কয়েকটি গাড়িতে আগুন, জড়িতদের শনাক্তে তদন্ত শুরু পুলিশের। অর্থ পাচার মামলায় সোনিয়া রাহুল গান্ধীর বিরুদ্ধে ইডির অভিযোগপত্র, প্রতিবাদে ভারত জুড়ে কংগ্রেসের বিক্ষোভ, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আখ্যা। এবং বাংলাদেশ সহ 7টি দেশকে নিরাপদ ঘোষণা ইউরোপীয় ইউনিয়নের, কঠিন হবে অবৈধ অভিবাসন, নাকচ হতে পারে রাজনৈতিক আশ্রয় প্রার্থীর আবেদন। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ইয়াসমিন অনন্যা। কারাবন্দী দিবসে রামাল্লার রাজপথে নামলেন হাজারো ফিলিস্তিনি। হাতে প্রিয়জনের ছবি, হৃদয়ে শোক নিয়ে স্বজনদের মুক্তির দাবি করেন তারা। হামাস বলছে, ইসরায়েলি কারাগারে শারীরিক মানসিক নির্যাতনের ভয়াবহ খেলা চলছে। ইসরায়েলের দেয়া যুদ্ধবিরতি প্রস্তাব খতিয়ে দেখছে স্বাধীনতাকামী সংগঠনটি। এর মধ্যে গাজায় একদিনে নিহত হয়েছেন অন্তত 25 জন। হাতে ছবি, চোখের জলে প্রিয়জনের অপেক্ষা। পশ্চিম তীরের রামাল্লায় কারাবন্দী দিবসে ম্যানারা স্কয়ারে এক কাতারে হাজারো ফিলিস্তিনি। দাবি একটাই, ইসরায়েলি কারাগার থেকে স্বজনদের মুক্তি। আন্দোলনকারীরা জানান, ইসরায়েলের কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে নির্মম নির্যাতনের দিন কাটছে বন্দীদের। হামাস বলছে, গাজায় যুদ্ধ শুরুর পর যাদের আটক করা হয়েছে তাদের জীবনের দায় ইসরায়েলকেই নিতে হবে। কারাবন্দীদের মুক্তি যুদ্ধবিরতির মূল শর্ত। গাজা নিয়ে কূটনৈতিক তৎপরতা চললেও থেমে নেই ইসরায়েলি বর্বরতা। হামলায় একদিনে নিহত হয়েছেন বেশ কয়েকজন। এরই মধ্যে মিশরের মাধ্যমে 45 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব পেয়েছে হামাস, যেখানে প্রথম সপ্তাহেই অর্ধেক জিম্মি মুক্তির কথা বলেছে তেল আবিব। বিনিময়ে থাকবে খাদ্য ও ত্রাণ প্রবেশের সুযোগ। যুদ্ধবিরতির প্রস্তাব খতিয়ে দেখছে হামাস। এদিকে গাজার পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠেছে। খাদ্য, পানি, ওষুধের হাহাকার সবখানে। 11 লাখের বেশি শিশু ভুগছে চরম অপুষ্টিতে। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, গাজায় মানবিক বিপর্যয় ঠেকাতে অবিলম্বে যুদ্ধবিরতি জরুরি। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের সমঝোতায় যাবে না ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সাফ জানিয়ে দিয়েছেন, এই ইস্যুতে কোনো আলোচনা হবে না। অন্যদিকে পরমাণু চুক্তি নিয়ে ওয়াশিংটন তেহরান পরোক্ষ আলোচনা স্বাভাবিক গতিতে চলছে বলে আশ্বাস দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দিক নির্দেশনার জন্য কৃতজ্ঞতা জানান তিনি। গেল সপ্তাহে ওমানের রাজধানী মাস্কাটে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ বৈঠক অনুষ্ঠিত হয়। পারমাণবিক কর্মসূচি ও নিষেধাজ্ঞা ইস্যুতে কয়েক দফা বার্তা বিনিময়ের মাধ্যমে শেষ হয় প্রথম পর্বের আলোচনা। দুই পক্ষই সমঝোতায় পৌঁছাতে আগ্রহ দেখানোর পর আগামী 19 এপ্রিল দ্বিতীয় পর্বের আলোচনার সম্ভাবনার কথা জানা যায়। এই দ্বিতীয় পর্বের আলোচনা নির্ধারিত দিনেই ইতালির রোমে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইরানের গণমাধ্যম। এবারের আলোচনার মধ্যস্থতাও ওমানি করবে বলে জানিয়েছে গণমাধ্যমগুলো। এসব আলোচনার মধ্যে পারমাণবিক সক্ষমতা সমৃদ্ধিকরণ বিষয়ে ইরান কোনো ধরনের সমঝোতায় যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এর আগে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেন, ওয়াশিংটনের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে হলে ইরানকে অবশ্যই এই কর্মসূচি সম্পূর্ণভাবে বাতিল করতে হবে। এ নিয়ে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, ওমানে বৈঠকে তৃতীয় কোনো দেশে ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার ওয়াশিংটনের পরিকল্পনা প্রত্যাখ্যান করতে পারে তেহরান। এতে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা কূটনৈতিক মহলে। এদিকে ইরানের সঙ্গে পরোক্ষ আলোচনার প্রক্রিয়া নিয়ে মুখ খুলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন, স্বাভাবিক এবং নিয়মিত গতিতেই এই আলোচনা এগিয়ে চলছে। ওয়াশিংটনের সঙ্গে বৈঠকের বিষয়ে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দিক নির্দেশনার জন্য কৃতজ্ঞতা জানান প্রেসিডেন্ট। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ।
ফ্রান্সের একটি কারাগারে ভয়াবহ হামলা হয়েছে। এ সময় বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। স্থানীয় সময় বুধবার রাতে তারাসকন কারাগারে এ নিয়ে দ্বিতীয়বার হামলা হলো। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দেশটির অ্যান্টি টেরোরিজম কর্তৃপক্ষ জানান, হামলায় একটি স্কুল সহ কারাগারের অন্তত 9টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় সন্ত্রাসবাদের সম্পৃক্ততা রয়েছে জানিয়ে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ। হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে DDPF নামের একটি সংগঠন। অর্থ পাচারের মামলায় কংগ্রেসের নেত্রী সোনিয়া গান্ধী ও বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ED। প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছে দলটি। একে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসেবে অভিহিত করছেন নেতারা। নয়াদিল্লি রাজপথে কংগ্রেস নেতাকর্মীদের অবস্থান, ক্ষমতাসীন বিজেপি সরকারের বিরুদ্ধে একের পর এক স্লোগান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বৈরাচার আখ্যা দিয়ে গণতন্ত্র রক্ষার কংগ্রেস নেতাদের অভিযোগ, রাজনৈতিকভাবে হয়রানি করতেই সোনিয়া ও রাহুলের বিরুদ্ধে এমন মিথ্যা অভিযোগ আনা হয়েছে। এটি একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা। বিচার বিভাগের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে। আমরা আইনগতভাবেই এটা মোকাবিলা করব। সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীকে ইচ্ছাকৃতভাবে টার্গেট করা হয়েছে। একটা পয়সার কোনো লেনদেন হয়নি। দিল্লির এক আদালতে ইডির দাখিল করা অভিযোগপত্রে বলা হয়, গান্ধীরা একটি শেল কোম্পানি গড়ে ন্যাশনাল হেরাল্ড পত্রিকার 2000 কোটি রুপি মূল্যের সম্পত্তি অবৈধভাবে দখলে নিয়েছেন। যদিও শুরু থেকেই এমন অভিযোগ অস্বীকার করে আসছে গান্ধী পরিবার। 1938 সালে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ন্যাশনাল হেরাল্ড পত্রিকাটি প্রতিষ্ঠা করেন। 2008 সালে বন্ধ হয় পত্রিকাটি। রাহানুল রানা, সময় সংবাদ। আরও কঠিন হয়ে উঠতে পারে। তালিকায় থাকা অন্য দেশগুলো হলো কোসাভো, কলম্বিয়া, মিশর, ভারত, মরক্কো ও তিউনিসিয়া। অবশ্য কার্যকর হওয়ার আগে ইউরোপীয় পার্লামেন্টে পেতে হবে অনুমোদন। বিটু বড়ুয়ার রিপোর্টে বিস্তারিত। কমপক্ষে 7টি দেশকে নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন। বুধবার প্রকাশ করা এই তালিকায় বাংলাদেশ ছাড়াও রয়েছে কোসোভো, কলম্বিয়া, মিশর, ভারত, মরক্কো ও তিউনিসিয়া। ইউ পার্লামেন্ট ও 27 সদস্য দেশ অনুমোদন দিলে তালিকায় থাকা দেশগুলোর অবৈধ অভিবাসীদের আশ্রয় পাওয়া কঠিন হয়ে যাবে। নতুন নিয়মের ফলে ইউভুক্ত দেশগুলো দ্রুত গতিতে আশ্রয়ের আবেদন নিষ্পত্তি করতে পারবে। এর ফলে জোরালো ভিত্তি নেই এমন অনেক আশ্রয় প্রার্থীর আবেদন নাকচ হয়ে যাবে বলে ধারণা করা হয়। তবে ইউর এই পদক্ষেপের সমালোচনা করেছে মানবাধিকার সংগঠনগুলো। ইউর অভিবাসন বিষয়ক কমিশনার ম্যাগনাস ব্রুনার বলেছেন, অনেক সদস্য রাষ্ট্রই আশ্রয়ের আবেদন জটের সম্মুখীন হচ্ছে। তাই আশ্রয়ের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের জন্য এই উদ্যোগ নেয়। ডানপন্থীদের উত্থানের সঙ্গে সঙ্গে ইউরোপের বিভিন্ন দেশে অভিবাসন বিরোধী জনমত শক্তিশালী হচ্ছে। এমন পরিস্থিতিতে অনিয়মিত অভিবাসীদের প্রবেশ নিয়ন্ত্রণ করতে এবং ফেরত পাঠানোর প্রক্রিয়া সহজ করতে ব্রাসেলসের উপর চাপ বাড়ছে। ইউ বলছে, ইউর সদস্যপদের জন্য আবেদনকারী দেশগুলোও নীতিগতভাবে নিরাপদ দেশের মানদণ্ড পূরণ করবে। তবে এর ব্যতিক্রমও রাখা হয়েছে। এর আগে 2015 সালেও ইউ এ ধরনের একটি তালিকা তৈরির উদ্যোগ নিয়েছিল, কিন্তু তুরস্ককে সেই তালিকায় অন্তর্ভুক্ত করা হবে কিনা তা নিয়ে তীব্র বিতর্কের জেরে সেই পরিকল্পনাটি শেষ পর্যন্ত বাতিল করা হয়। জার্মানি থেকে বিটু বড়ুয়া। ভেনেজুয়েলার অভিবাসীদের বিতরণে আদালতের আদেশ অমান্যের অভিযোগ উঠেছে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে। আদালতের আদেশ অমান্য করে ইচ্ছাকৃতভাবে অভিবাসীদের এল সালভাদরে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মার্কিন বিচারক। পুনরায় ক্ষমতায় ফেরার পর প্রথমবারের মতো ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের ইঙ্গিত দিলেন তিনি। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন বিতর্ক এখন তুঙ্গে। এই আগুনে এবার ঘি ঢাললেন এক মার্কিন বিচারক। তিনি জানালেন, আদালতের আদেশ লঙ্ঘন করে ভেনেজুয়েলার কিছু অভিবাসীকে ফেরত পাঠিয়েছেন ট্রাম্প প্রশাসনের একাধিক কর্মকর্তা। বিচারক জেমস বোয়াসবার্গ জানান, 15 মার্চ দেয়া আদালতের আদেশ অমান্য করে ইচ্ছাকৃতভাবে কিছু অভিবাসীকে এল সালভাদোরের জেলে পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন, যা আদালত অবমাননার শামিল। ডোনাল্ড ট্রাম্প পুনরায় ক্ষমতায় ফেরার পর প্রথমবারের মতো তার প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন এই বিচারক। আইনজীবী ও স্বজনদের দাবি, যাদের ফেরত পাঠানো হয়েছে তাদের অনেকেই কোনো অপরাধে জড়িত নয়। এছাড়া অভিযুক্তরা নিজেদের নির্দোষ প্রমাণে আইনি লড়াইয়ের সুযোগই পাননি। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। অভিবাসীদের মধ্যে সবচেয়ে অসহায় শিশুরা।
প্রতি বছরই এই ভয়ঙ্কর যাত্রায় প্রাণ হারাচ্ছে, নিখোঁজ হচ্ছে অসংখ্য শিশু, সইতে হচ্ছে নানা নির্যাতনও। জাতিসংঘের হিসেব অনুযায়ী গত এক দশকে এই পথে প্রাণ হারিয়েছে প্রায় ৩৫,০০০ শিশু। আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার স্বপ্ন নিয়ে প্রতিদিন শত শত মানুষ ভাসছে ভূমধ্যসাগরে। তাদের অনেকেই শিশু, যাদের অধিকাংশের নেই কোনো অভিভাবক। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ বলছে, গত এক দশকে এই সমুদ্র পাড়ি দিতে গিয়ে নিখোঁজ হয়েছে প্রায় ৩৫,০০০ শিশু। গড়ে প্রতিদিন অন্তত একজন শিশু হারিয়ে যাচ্ছে এই মৃত্যুযাত্রায়। তবে এই সংখ্যা আরও বেশি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। ভূমধ্যসাগরের সবচেয়ে বিপজ্জনক রুট হিসেবে চিহ্নিত সেন্ট্রাল পথটি উত্তর আফ্রিকার উপকূল থেকে শুরু হয়ে ইতালির সিসিলি দ্বীপ পর্যন্ত বিস্তৃত। এই পথ পাড়ি দিতে গিয়ে ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত অন্তত ২২,০০০ মানুষের নিখোঁজ হওয়ার খবর দিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা। এই পথ ব্যবহার করা প্রতি ৬ জন অভিবাসীর একজনই শিশু। ইউনিসেফ জানায়, তাদের ৭০% বিভিন্ন ধরনের শোষণ, নির্যাতন ও সহিংসতার শিকার। একা যাত্রার সময় শিশুদের অনেকে পড়েছে শোষণ, জোরপূর্বক শ্রম, এমনকি বন্দিদশার মতো ভয়াবহ অভিজ্ঞতার মুখে। এদিকে অভিবাসন প্রতিরোধে আরও কঠোর হচ্ছে ইতালি সরকার। তিউনিসিয়া ও লিবিয়ার সঙ্গে চুক্তির আওতায় এই দুই দেশের উপকূল রক্ষীদের মাধ্যমে সাগর যাত্রা ঠেকাতে অর্থ সহায়তা দিচ্ছে ইতালি। কাকুলি আখতার। পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ২৪৫% করার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন পণ্যে চীনের ১২৫% শুল্কের জবাবে এই সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বেইজিংয়ের দাবি, এ বাণিজ্য যুদ্ধ শুরুর দায়ভার ওয়াশিংটনকেই নিতে হবে। দিন দিন চরম আকার ধারণ করছে চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধ। পাল্টাপাল্টি শুল্ক আরোপ করছে ওয়াশিংটন, বেইজিং। চীনের ওপর নতুন করে ১০০% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ধাপে ধাপে শুল্ক বাড়িয়ে করা হয় ১৪৫%। এক বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, অন্যান্য দেশের সঙ্গে শুল্ক বিষয়ে আলোচনা চললেও চীনের প্রতিশোধমূলক পদক্ষেপের কারণে সুবিধার বাইরে বেইজিং। ট্রাম্পের এ সিদ্ধান্তের কড়া জবাব দিয়েছে চীন। স্থানীয় সময় বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, এই শুল্ক যুদ্ধ শুরু করেছে যুক্তরাষ্ট্র। বেইজিং কোনো বাণিজ্য যুদ্ধ চায় না। নিজেদের অধিকার রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। শুল্ক নিয়ে হুমকি বন্ধ করে যুক্তরাষ্ট্রকে আলোচনার আহ্বান জানান লিন জিয়ান। চলমান এই বাণিজ্য যুদ্ধ নিয়ে উদ্বিগ্ন বিশ্লেষকরা। তারা জানান, এই শুল্ক যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলছে। এই উত্তেজনা বিশ্ববাজারে মন্দা ডেকে আনতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা এবং বিশ্ব বাণিজ্য সংস্থা। কাকুলি আখতার, সময় সংবাদ। শুল্ক নিয়ে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের টানাপোড়েনের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্র সফরে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। স্থানীয় সময় বুধবার বিকেলে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে পৌঁছান তিনি। বৃহস্পতিবার ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। ইউরোপীয় পণ্যের ওপর আরোপিত মার্কিন শুল্ক ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। এসব সমস্যার সমাধানই মেলোনির এই সফরের মূল লক্ষ্য বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আন্তর্জাতিক সময়। প্রাণের অস্তিত্ব কি শুধু আমাদের গ্রহেই? মানবজাতির হাজার বছরের এই প্রশ্নের উত্তর খোঁজার পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন বিজ্ঞানীরা। জেমস ওয়েব টেলিস্কোপের চোখে পৃথিবী থেকে ১২৪ আলোকবর্ষ দূরের এক গ্রহের বায়ুমণ্ডলে এমন রাসায়নিক গ্যাসের খোঁজ মিলেছে যা পৃথিবীতে তৈরি হয় শুধু জীবিত প্রাণের দ্বারা। কেমব্রিজের গবেষকদের দাবি, এটি হতে পারে গ্রহটিতে প্রাণের অস্তিত্বের সবচেয়ে জোরালো ইঙ্গিত। সম্প্রতি K2-18b নামের এক দূর গ্রহে ডাইমিথাইল সালফাইড ও ডাইমিথাইল ডাইসালফাইড নামের দুটি রাসায়নিক গ্যাসের অস্তিত্ব খুঁজে পান কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। জেমস ওয়েব টেলিস্কোপের মাধ্যমে আলোর বিশ্লেষণে গ্রহটির বায়ুমণ্ডলে জীবনের এই সম্ভাব্য চিহ্ন মিলেছে। পৃথিবীতে এগুলো তৈরি হয় শুধুমাত্র সামুদ্রিক শৈবাল বা ব্যাকটেরিয়ার মাধ্যমে। পৃথিবীর বাইরেও প্রাণের অস্তিত্বের সম্ভাবনা বাড়িয়ে তুলেছে এই আবিষ্কার। গবেষকরা বলছেন, এটাই এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী প্রমাণ বহির্জাগতিক কোনো গ্রহে জীবনের উপস্থিতির। যদিও তারা এটিকে নিশ্চিত ঘোষণা দিতে নারাজ, কিন্তু একে বায়োসিগনেচার অর্থাৎ জীবনের সম্ভাব্য রাসায়নিক ছাপ হিসেবে দেখছেন।
K2-18b পৃথিবীর চেয়ে 2.6 গুণ বড় এবং প্রায় 8.6 গুণ ভারী। এটি একটি লাল বামন তারার চারপাশে প্রতিনিয়ত ঘুরছে। ওই তারা থেকে গ্রহটির সুবিধাজনক দূরত্বই একে বাসযোগ্য করে রেখেছে। বিজ্ঞানীদের মতে গ্রহটিতে তরল পানির উপস্থিতিও সম্ভব। এর বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড ও মিথেনের উপস্থিতি আগেই শনাক্ত হয়েছিল। এবার মিলল জীবনের সম্ভাব্য আরও 2 চিহ্ন। গবেষক নিক্কু মধুসূদন বলছেন, এই গ্যাস দুইটি পৃথিবীতে যে মাত্রায় পাওয়া যায় K2-18bর বায়ুমণ্ডলে তা 1000 গুণ বেশি মাত্রায় ধরা পড়েছে, যা জীবনের অস্তিত্ব ছাড়া ব্যাখ্যা করা কঠিন। তবে এই আবিষ্কার নিয়ে রয়েছে তীব্র বৈজ্ঞানিক বিতর্ক। অনেক গবেষক বলছেন জৈবিক নয় বরং ভূতাত্ত্বিক বিক্রিয়ায়ও এসব গ্যাস তৈরি হতে পারে। আবার কেউ কেউ বলছেন গ্রহটির নিচে থাকতে পারে গলিত পাথরের সমুদ্র, যেটি প্রাণের সম্ভাবনাকে নাকচ করে দেয়। তাই গ্রহটিতে প্রাণের অস্তিত্ব আছেই এখনই এমন দাবি করার উপযুক্ত সময় নয়। প্রয়োজন আরও গভীর পর্যবেক্ষণ ও গবেষণা। গবেষকদের দাবি আর 1 থেকে 2 বছরের মধ্যে হয়তো নিশ্চিতভাবে বলা যাবে গ্রহটিতে সত্যিই প্রাণ আছে কিনা। আর যদি তা থাকে তবে তা হবে মানব সভ্যতার ইতিহাসের সবচেয়ে বড় আবিষ্কারগুলোর একটি। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। বসন্ত মানে নতুন রং, নতুন গন্ধ আর প্রকৃতির উদার হাতছানি। আর সেই রং যেন ফুটে উঠেছে যুক্তরাজ্যের দক্ষিণাঞ্চলের টানার্স হিল গ্রামে। 15 লাখের বেশি টিউলিপ ফুলের সৌন্দর্য উপভোগ করতে ব্যস্ত দর্শনার্থীরা, যেখানে দেখা মেলে প্রায় 100 প্রজাতির টিউলিপের। যতদূর চোখ যায় শুধু রঙের শাড়ি, একটি ফুলের পাশে আরেকটি ফুল যেন গানের ছন্দে নেচে উঠছে। টিউলিপগুলোর গঠন, পাপড়ি, বাতাসে দুলে ওঠা সব মিলিয়ে যেন প্রকৃতি নিজেই তার সেরা শিল্পকর্ম এঁকে ফেলেছে। এটা কোনো রূপকথা নয়, বরং যুক্তরাজ্যের টার্নার্স হিল গ্রামের টালিস ফার্মের টিউলিপ ফেস্টের চিত্র, যেখানে দেখা মিলল প্রায় 100 প্রজাতির টিউলিপের। এমন সুন্দর পরিবেশ ও আবহাওয়া উপভোগ করতে টার্নার্স হিলে ভিড় জমিয়েছেন বহু দর্শনার্থী ও পর্যটক। মোহনীয় মুহূর্তগুলোকে স্মৃতির পাতায় ধরে রাখতে নিজেদেরকে ক্যামেরা বন্দি করে রাখছেন অনেকে। যদিও এটি শুধু ছবি তোলার জায়গা নয়, এ যেন প্রকৃতির সঙ্গে এক নিঃশব্দ আলাপ। হৃদয়ের ভেতরে জমে থাকা ক্লান্তি, শহরের কোলাহল, জীবনের প্রতিদিনের ব্যস্ততা সব যেন এখানে এসে থেমে যায়। টালিস ফার্ম এবছর 15 লাখের বেশি টিউলিপের বীজ বপন করেছে, জানায় আয়োজকরা। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। কারাবন্দী দিবসের রামাল্লার রাজপথে হাজারো মানুষ। ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ওপর অমানবিক নির্যাতনের অভিযোগ হামাসের। গাজায় একদিনে নিহত আরও 25 ফিলিস্তিনি। মানবাধিকার রক্ষার কথা বলে ফ্রান্সের কারাগারে সিরিজ হামলা, 9টি স্থাপনা ক্ষতিগ্রস্ত। বেশ কয়েকটি গাড়িতে আগুন, জড়িতদের শনাক্তে তদন্ত শুরু পুলিশের। এবং অর্থ পাচার মামলায় সোনিয়া, রাহুল গান্ধীর বিরুদ্ধে ইডির অভিযোগপত্র। প্রতিবাদে ভারত জুড়ে কংগ্রেসের বিক্ষোভ, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আখ্যা। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়ের।